আসসালামু আলাইকুম বন্ধুরা। মেলা দেখতে বেরিয়েছি। আমরা যাচ্ছি দক্ষিণ ডিহিতে। আমাদের গাড়ি হাইওয়ে থেকে দক্ষিণ ডিহির পথেই যাত্রা শুরু করেছে। দক্ষিণ ডিহি গ্রামটি ফুলতলা সদর থেকে 3 কিলোমিটার দূরে, কিন্তু এটি খুলনা শহর থেকে প্রায় 19-20 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা গ্রামের পথ ধরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মেলার দিকে। আজ 28শে বৈশাখ 1431। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী ছিল গত পরশুদিন 25শে বৈশাখ। ওই 25শে বৈশাখ থেকে মেলা শুরু হয়েছে এখানে। 3 দিন ব্যাপী মেলার আজ শেষ দিন। মেলায় এখানকার মেলাটি এতদ অঞ্চলের সর্ববৃহৎ মেলা, এবং এখানে শুধু মেলা হয় না, কবির জন্ম এবং মৃত্যুবার্ষিকীতে 22শে শ্রাবণ এখানে রবীন্দ্রনাথের যে শ্বশুরবাড়ি, যেখানে প্রায় 20 বছর আগে মৃণালিনী মঞ্চ, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর নামে যে মঞ্চটি স্থাপিত হয়েছে, সেখানে আলোচনা এবং রবীন্দ্রনাথের নানান ধরনের যে সাহিত্যকর্ম আছে সেগুলোর উপস্থাপনা, বিশেষ করে সঙ্গীত, নাট্য, এগুলো এখানে উপস্থাপন করা হয়। তো আসলেই এই মেলাতে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। আমরা প্রথমেই যে আমাদের যাত্রা শুরু করেছি সেটি হলো, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেদিকে, যে এখানে রবীন্দ্রনাথের শ্বশুর বাড়িকে সংস্কার করে যে মিউজিয়ামটি স্থাপন করা হয়েছে, সেই মিউজিয়ামে আমরা প্রবেশ করেছি। মূলত এই 2 তলা বাড়িটি আমরা যখন 90 দশকে আসতাম তখন একটা ভগ্ন ধ্বংস অবশেষ ছাড়া আর কিছু ছিল না। 1995 সালের পর থেকে জেলা প্রশাসনের উদ্যোগে এটি আস্তে আস্তে সংস্কার করা হয়, এবং সেই ধ্বংস অবশেষ থেকে তার আগের রূপেই বাড়িটি এখন মোটামুটি ভিজিটারদের জন্য একটা উৎসাহী অবস্থানে আনা হয়েছে। এই বাড়িটির নিচতলাতে আমরা এখন দেখছি এখানে 2টা রুম আছে, বড় বড় রুম। উপরে আছে 4টা রুম। এই 6টা রুম জুড়েই রবীন্দ্রনাথের নানান আলোকচিত্র এখানে সেট করা হয়েছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে জীবন, ইতিহাস এবং এই বাড়ির যে ইতিহাস, সবগুলো এখানে দেয়ালে স্থাপন করা আছে। আমরা ঘুরে ঘুরে দেখছি। মূলত এই বাড়িটি প্রায় 120 বছর আগে এখানকার স্থানীয় বাসিন্দা বেনি মাধব রায় চৌধুরী তৈরি করেছিলেন। তিনি পেশায় ছিলেন জোড়াসাঁকোর ওই ঠাকুর পরিবারেরই একজন অধস্তন কর্মচারী। তো যা হোক, এই দক্ষিণডিহি গ্রাম এবং বেনি মাধব রায় চৌধুরীর এই বাড়িটি আজ ঐতিহাসিক স্থানে পরিণত হয়েছে। 120 বছর আগে কি অবস্থা ছিল জানি না, তবে বাড়িটি দেখলে বোঝা যায় যে তারা এখানকার একজন সম্ভ্রান্ত উচ্চবিত্তের মানুষ ছিলেন। আমরা হয়তো জানি যে দক্ষিণডিহি রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি, কিন্তু রবীন্দ্রনাথের নানা বাড়ি বা মামা বাড়িও এটি। তার মা যে সারদা সুন্দরী দেবী, এই সারদা সুন্দরী দেবীর বাপের বাড়ি, এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাকি ত্রিপুরা সুন্দরী দেবীর বাপের বাড়ি ছিল এই গ্রামে। যা হোক, এই গ্রামের এই মেয়ে, অর্থাৎ বেনি মাধব রায় চৌধুরীর মেয়ে ভবতারিণী, যাকে ঠাকুর পরিবারে নেওয়ার পরে, পুত্রবধূ হিসেবে নেওয়ার পরে তার নাম পরিবর্তন করে রাখা হয়েছিল মৃণালিনী দেবী। তার জন্ম হয় 1874 সালে এই বাড়িতে। জন্মের
পরে এখানেই তার শৈশব কেটেছে, গ্রামের পাঠশালাতে। পড়াশোনা বেশি দূর এগোয়নি। তারপরে মাত্র 9 বছর বয়সেই, প্রায় 23 বছর বয়সী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে মৃণালিনী, অথবা তার পূর্বের নাম যে ভবতারিণী, তার বিয়ে সম্পন্ন হয় এখানেই। যা হোক, এই মাত্র 9 বছরের কন্যা, যাকে 12 বছর বয়সে প্রথম সন্তান ধারণ করতে হয়েছে, 1883 সালের 9 ডিসেম্বর বিয়ের পর প্রথম সন্তান, কবির প্রথম মেয়ে, বড় মেয়ে বেলার জন্ম 1886 সালে। এই 86 সাল থেকে 96 সালে ভবতারিণীকে 5টি সন্তান দিতে হয়েছে ঠাকুর বাড়িকে, অর্থাৎ মাত্র 2 বছর গ্যাপ করে। 86 সালে বেলার জন্ম, 88 সালে প্রথম ছেলে রথীন্দ্রনাথের জন্ম, 91 সালে মেয়ে রেণুর জন্ম, 94 সালে মেয়ে মীরার জন্ম, আর 96 সালে ছোট ছেলে সৌমীন্দ্রনাথের জন্ম। যা হোক, এই পরপর সন্তান ধারণের পরিপ্রেক্ষিতে আমাদের ভবতারিণী কিন্তু সাংঘাতিকভাবে শীর্ণকায় হয়ে গেছিলেন, এবং 1902 সালের মাঝামাঝি সময়ে তিনি আর সুস্থ থাকেননি, অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন। তো তার রোগের আসল কারণ, কি রোগে আক্রান্ত হয়েছিল, এগুলো আসলেই সে সময় চিকিৎসকরা কেন জানি উদ্ঘাটন করতে সমর্থ হননি। কবি, আমরা জানি, ইতিহাস থেকে নিজেই তাকে হোমিওপ্যাথি চিকিৎসা দিতেন। যা হোক, ভবতারিণী কিন্তু মাত্র কত বছর, 28 বছর বয়সেই 1902 সালের 23শে নভেম্বর ইহজগৎ ত্যাগ করেন। যা হোক, আমরা আমাদের জামাইবাবুকে ভুলিনি। আগামী শত শত বছরও এই এলাকার মানুষ তাকে স্মরণ করে রাখার জন্য জেলা প্রশাসনের উদ্যোগে তার ভগ্ন অবশেষ দিয়ে, মানে শ্বশুরবাড়ি যে ভগ্ন অবশেষ, সেটিকে সংস্কার করে স্থায়ী একটা রূপ দেওয়া হয়েছে। এবছরও এখানে আগে 3 একর জমি ছিল, উদ্ধার করা হয়েছিল। এবছরে আরও 2 একর জমি নতুন করে উদ্ধার করে এখানে নানা ধরনের ডেকোরেশন করা হয়েছে। আমরা সেটি সন্ধ্যার পরও আবার দেখব। আমরা ইতিমধ্যে মেলায় প্রবেশ করেছি। আমি বলছিলাম যে অত্র এলাকার যত মেলা অনুষ্ঠিত হয়, এইখানকার মেলাটি খুলনা অঞ্চলের সবচেয়ে বৃহৎ রূপ ধারণ করেছে। পাশাপাশি আমরা ঈদ উপলক্ষেই মেলা দেখি মুজগুনি মেলার মাঠে, সেটিও বড় পরিসরে, কিন্তু সেখানে শুধু মেলার আয়োজনই হয়। এই ধরনের সঙ্গীত আয়োজন, নাট্য আয়োজন, অথবা আলোচনা অনুষ্ঠান, অথবা মিউজিয়াম দেখার সৌভাগ্য কারো হয় না। এই জন্য যদি খুলনা বা খুলনার আশেপাশের মানুষ একটা সম্পূর্ণ ধরনের মেলা দেখতে চান, তাহলে আপনারা প্রতি বছর 25শে বৈশাখ অথবা কবির মৃত্যু দিবস 22শে শ্রাবণে এখানে যে মেলা হয়, সে মেলায় আপনারা আসতে পারেন বাচ্চাদের নিয়ে। আপনারা দেখছেন যে মেলায় নানান ধরনের আয়োজন, এখানে বিচিত্র ধরনের দ্রব্যাদি উপস্থিত করেছে বিক্রেতারা। নানান ধরনের খাবারের দোকান, খেলনার দোকান, আনন্দ অনুষ্ঠানের জন্য আছে নানান আয়োজন, নাগরদোলা অথবা ম্যাজিক বোর্ড, আমরা ড্রাগন ট্রেনও দেখব। তো এই মুহূর্তে আমরা যেটা দেখছি সেটা হলো আচারের দোকান, তারপরে মিষ্টির দোকান, এটি পানের দোকান, বাহারি রঙের পান। মেলায় আসলে যে মানুষটি পান খায় না কখনো, সেও 1 কিলো পান কিনে খায়, পূরণ করে। যদিও যে রং এগুলো ইউজ করছে দেখছি, এগুলো আসলে ফুড গ্রেড কালার কিনা আমি জানি না, এবং সম্ভাবনা মনে হয় যে এই ধরনের সস্তা পানে ফুড গ্রেড কালার ইউজ করা, এবং যদি সেটি না হয় তাহলে এটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ, না খাওয়াই ভালো। যা হোক, মেলার আমরা ঘুরছি, মেয়েরা আছে, আমরা মেয়েরার সাথে
ওরা আসলে নিজেদের মতো করে ঘুরছে, কোন কি দেখে কোন কি কেনে এই ডিসিশন নিতেই ব্যস্ত। আমরা দেখছি ট্র্যাকে আইসক্রিমের দোকান, এই যে আবার বড় একটি আচারের দোকান, অসংখ্য দর্শক ক্রেতা প্রত্যেকটি দোকানের সামনে। এবং যত বেলা সন্ধ্যার দিকে যাচ্ছে এখানে দর্শকদের উপস্থিতি বেড়ে যাচ্ছে, হাজার হাজার মানুষ বলা যায়। কসমেটিক্সের দোকান মেলার মূল আকর্ষণ। অসংখ্য দোকান এখানে আসছে, অসংখ্য মানুষের উপস্থিতি আমরা দেখছি। ছোট ছোট শিশুদেরকেও আনা হয়েছে। ভিডিওটি একটু বড়ই হবে, আমরা 3টা স্তরে ভাগ করতে পারতাম, সেটি আসলে বিচ্ছিন্ন হয়ে যাবে। একটা ভিডিওতে পুরো ব্যাপারটাকে যদি আমরা এনজয় করতে পারবো না, এই জন্য সবটা একসাথে রেখে দিয়েছি। আমরা মেলায় যে মোটর চালিত নাগরদোলা সেটি দেখতে পাচ্ছি দোকানের উপর দিয়ে। মেলার স্থানটি কিন্তু আলাদা করা হয়েছে। রবীন্দ্র কমপ্লেক্সের যে মূল গ্রাউন্ড, তার বাইরে ফাঁকা জায়গায় এই মেলার আয়োজন করা হয়েছে। আমি সব কিছু মোটামুটি ঘুরে দেখার চেষ্টা করছি, যাতে একদিন মানুষ মেলায় না এসেও মেলার একটা ভার্চুয়াল সার সে নিতে পারে। ফুচকার দোকান, অনেকগুলো ফুচকার দোকান। আমরা মেয়েদের নিয়ে ফুচকা খেয়েছি এখানে। সুমন ফুচকার দোকানে মাটির কলসগুলো আকর্ষণীয় সোনালি কালার করা হয়েছে এবং এই কলসগুলো ভরে আসলে ফুচকার টক বা ঝাল যে পানীয় তারা দেয় ফুচকাতে, সেটাই রোলিং আইসক্রিম।
এখানে মাটির যে কাপ সেটিতেও চা বিক্রি হচ্ছে। এই যে হাতে চালিত ড্রাগন ট্রেন গ্রাম্য মেলার প্রায় সব ধরনের উপকরণ এখানে সন্নিবেশ করা হয়েছে। এটাই উৎপাদন। বাচ্চাদের আরও একটি আকর্ষণীয় রাইড ঘোড়া চড়া, ঝালনায় ঘোড়া। আমরা দিন অতিক্রম করে রাতে প্রবেশ করেছি, সন্ধ্যা হয়ে গেছে এবং এখানকার মিউজিয়ামকে ঘিরে আশেপাশের গাছগুলো এবং অবকাঠামোগুলোতে আকর্ষণীয় কালার লাইটের ব্যবস্থা করা হয়েছে, যেগুলো পুরো এলাকাটা একটা প্রাণবন্ত রূপ দিয়েছে। এই যে জায়গাটা আমি দেখাচ্ছি, এটি আসলে এই বছর এই 2 একর জায়গাকে মিউজিয়ামের সাথে সংযোগ জুড়ে দেওয়া হয়েছে। এটা জায়গাটি যে করে হোক উদ্ধার করে জেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং এখানে এই যে গাছের উপরে যে ঘর তৈরি, যে বিষয়টা আমরা যশোরের বিনোদিয়ায় দেখি, সেরকম একটা ঘর আমরা শিখে ঘর বলে সেটি এখানে তৈরি করা হয়েছে। বেশ আকর্ষণীয়, এবং ছোট ছোট গুল্ম ফুলের গাছগুলোতে কালার লাইটগুলো খুবই চমৎকার দেখাচ্ছে। মানুষ এগুলি এনজয় করছে। আমরা কিন্তু এখন মেলা থেকে ফিরে এসে আবার রবীন্দ্র কমপ্লেক্স, যেটি মিউজিয়াম, তার যে পার্শ্ববর্তী জায়গাগুলোতে আছি।
আমরা একটু পরেই মৃণালিনী মঞ্চে যে 3 দিন ব্যাপী আয়োজন চলছে সেখানে প্রবেশ করব। বন্ধুরা, আমি ক্যামেরায় ঘুরিয়ে ঘুরিয়ে আলোকসজ্জাগুলো দেখানোর চেষ্টা করছি। খুবই আকর্ষণীয় হয়েছে এবারের এই যে বিচিত্র আলোকসজ্জা। সব ধরনের কাজ এবং যত অবকাঠামো এখানে আছে সবগুলোতে কালার লাইট সেট করা হয়েছে। বন্ধুরা, এবার আমরা মৃণালিনী মঞ্চকে ঘিরে তৈরি করা সুসজ্জিত প্যান্ডেলের অভ্যন্তরে প্রবেশ করব। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। কিছু পলাশের নেশা, কিছু বাছা পায় নেশা, কিছু পলাশের নেশা, কিছু বাছা পায় নেশা, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি, রুচি মুখালগুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী আজ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি সাহিত্য ও সংস্কৃতির অবিচ্ছিন্ন তরঙ্গ, আমাদের জাতীয় জীবনের অংশ। বাঙালির উপলব্ধির সকল ক্ষেত্রে তার অবাধ বিচরণ। বন্ধুরা, বেশ কয়েকটি রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্র গীতি নৃত্য আপনাদের
সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। রাত অনেক হয়ে গেছে, এবার আমাদের ফিরতে হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে। আবার হয়তো এরকম কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।